ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হয়েছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি ওয়েদমান শোয়েব। দর্শক নিশ্চয়ই জানেন যে যারা বাংলাদেশের ক্রিকেট প্রেমী রয়েছেন তাদের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিটা কিন্তু ইতিমধ্যেই রং হারিয়েছে, বাংলাদেশ ইতিমধ্যেই ছিটকে গেছে এবং যারা পাকিস্তানের সমর্থক রয়েছেন এই দেশের তাদের জন্য আসলে মন খারাপ করা একটা ব্যাপার যে পাকিস্তানও আলটিমেটলি ছিটকে গেছে এখনও পর্যন্ত, যদিও দু দলেরই একটি করে ম্যাচ বাকি আছে এবং দুদলই লড়বে একে অপরের বিপক্ষে। আগামীকাল হবে ম্যাচটি। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যতটা আলোচনা করব তার চেয়ে বেশি আলোচনা করার চেষ্টা করব যে বাংলাদেশের এই ধরনের অবস্থার পেছনে কারণগুলো আসলে কী কী এবং আলটিমেটলি দেশের ক্রিকেটটা কোন দিকে যাচ্ছে। আমাদের সাথে সে আলোচনায় আছেন bdnews24.com-এর ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম রনি। রনি ভাই, আপনাকে স্বাগত আমাদের এই আজকের। ধন্যবাদ আপনাকে। রনি ভাই, ওয়াসিম জাফরের একটা উক্তি দিয়ে শুরু করতে চাই। তিনি বলেছেন যে যেভাবে চলছে, পাকিস্তানকেও তিনি ইনক্লুড করেছেন, যে বাংলাদেশ পাকিস্তান যেভাবে চলছে একটা পর্যায়ে জিম্বাবুয়ের মতো দলে পরিণত হবে। কিভাবে চলছে বাংলাদেশের ক্রিকেট এবং আলটিমেটলি আপনার কাছেও তাই মনে হয় কিনা যে জিম্বাবুয়ের মতো এমন একটা দুরবস্থার মধ্যে যেতে হবে বাংলাদেশকে? না, জিম্বাবুয়ে হয়তো হবে না, বা একসময় মনে হতো যে বাংলাদেশ কেনিয়া হয়ে যেতে পারে, জিম্বাবুয়ে হয়ে যেতে পারে। আমার মনে হয় না যে অতটা নিচে বাংলাদেশ নামবে, কিন্তু যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় বাংলাদেশ ডেফিনেটলি যাচ্ছে না। এবং মানে এরকম চলতে থাকলে গড় পড়তা দল হয়েই থাকবে বাংলাদেশ, এটা বলা যায়। আমার ধারণা ওয়াসিম জাফর সেটাই আসলে বোঝাচ্ছেন যে মানে ওই একটা জায়গায় স্টাক হয়ে থাকবে, সেখানে অগ্রগতি কোনো দেখা যাবে না। এবং একটা সময় ছিল যে বাংলাদেশ কিন্তু ওয়ানডেতে, টেস্ট টি-20-তে যাই হোক, ওয়ানডেতে মোটামুটি একটা প্রতিষ্ঠিত না হলে একটা সমীহ জায়গা নিয়ে শক্তি ছিল, এবং মিডিওকার হিসেবে অন্তত পক্ষে বলা যেত। হ্যাঁ, মানে বলা যেত আপনার প্রতিপক্ষ দলগুলো বাংলাদেশ সমীহ করতো এবং জানতো যে বলে করে হারানো যাবে না, লড়াইটা হবে। এবং আমরা যারা সমর্থক, আমি জাস্ট পেশার বাইরে গিয়ে সমর্থকের কথা বললাম, যারা সমর্থক বা ক্রিকেট অনুসারী তাদেরও একটা আশার জায়গা ছিল সবসময়। আমরা কিন্তু একটা আশা নিয়ে বসতাম যে হ্যাঁ কিছু একটা হতে পারে। সো সেই আশার জায়গাটা চরমভাবে নড়ে গেছে এবং ওই বিশ্বাসের ভিতটাও একদম নড়ে গেছে যে এখন ওয়ানডেতেও বাংলাদেশ আসলে আর সেই প্রতিষ্ঠিত বা সমীহ জায়গা নিয়ে শক্তি নয়। আপনি যে লাস্ট 9টা শুরু ওয়ার্ল্ড কাপে নয়, লাস্ট 9টা দ্বিপাক্ষিক সিরিজের মধ্যে বাংলাদেশ মাত্র 3টা জয় পেয়েছে এবং তার 2টা হলো আয়ারল্যান্ডের বিপক্ষে। গত ওয়ার্ল্ড কাপে খুব বড় আশা নিয়ে বাংলাদেশ গিয়েছিল, আলটিমেটলি অশ্বডিম্ব প্রসব হয়েছে আর কি। মানে 2টো ম্যাচ বাংলাদেশ জিতেছিল, 9টা ম্যাচের মধ্যে নেদারল্যান্ডসের কাছেও হেরেছিল। এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো 2টো ম্যাচ অলরেডি হারা শেষ। বাংলাদেশের যদিও লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হওয়া, সেখানতে যদিও এটা এখন হাস্যরসের খোরাক, আমি ক্যাপ্টেনকে এখানে খুব বেশি দায় দিই না। আমি মনে করি যে তাদের বড় লক্ষ্য নিয়েই যাওয়া উচিত, বড় স্বপ্ন থাকা উচিত, কিন্তু আলটিমেটলি সেটা যদি পারফরমেন্সের প্রতিফলন না পড়ে তখন এটা হাস্যরসের খোরাকই যোগাবে, ট্রল হবে, খুবই স্বাভাবিক। তো সেটাই হচ্ছে। এবং মূল কথা যেটা, যে বাংলাদেশ একসময় ওয়ানডেতে মোটামুটি মনে হচ্ছিল যে অ্যাটলিস্ট ধারাবাহিকতা আছে বা অগ্রগতি হচ্ছে, ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে, ছোট ছোট পদক্ষেপে হলেও এগিয়ে যাচ্ছে। সেই জায়গাটাও এখন মনে হচ্ছে যে মানে একটা জায়গায় থমকে আসে, বরং পেছন দিকে যাচ্ছে। জি, এবং আপনি নিশ্চয়ই মহসিন শেখের কালকের উক্তিগুলো বা তিনি যে স্ট্যাটাসটা দিয়েছেন সে নিশ্চয়ই চোখে পড়েছে আপনার। সবচেয়ে ভালো আমার কাছে মনে হয় তিনি বলতে পেরেছেন যে কি কি প্রবলেমগুলো কোথায় বাংলাদেশ দলের। মিসম্যানেজমেন্টের কথা, ম্যানেজমেন্টকে তিনি মূলত দুষেছেন যে, এবং যারা এই ডিসিশন মেকিংয়ের জায়গাগুলো তাদের একটা জবাবদিহিতা নেই, জবাবদিহিতার অভাব সেখানে লক্ষ্য করেছেন তিনি। এবং তিনি যেহেতু বাংলাদেশ দলকে খুব কাছ থেকে দেখেছেন, তিনি তার বলাটাই স্বাভাবিক। আপনার কাছে কি মনে হয় যে মানে এই বিষয়গুলো ভাবনায় কেন আসছে না এখনো পর্যন্ত? আমরা একটা সময় নাজমুল হাসান পাপনকে অনেক ক্রিকেট প্রেমীরা অনেক বেশি তার কথা শুনতে হয়েছে। আলটিমেটলি ম্যানেজমেন্টে অনেক পরিবর্তন এসেছে, ক্রিকেট বোর্ডে পরিবর্তন এসেছে, কিন্তু আলটিমেটলি খেলার ধরন কোনো যারা ক্রিকেটার রয়েছেন তাদের কোনো পরিবর্তন নেই। হ্যাঁ, ট্রু। মানে এখন যে বোর্ডের ব্যাপার যেটা বললেন আপনি, হ্যাঁ ম্যানেজমেন্টে পরিবর্তন এসেছে, টপ লেভেলে পরিবর্তন এসেছে, কিন্তু বোর্ডের চিন্তাভাবনা, বোর্ড পরিচালনার ধরন, দর্শন, সেখানে খুব বেশি পরিবর্তন নেই, বা যে পরিবর্তনগুলো আছে সেগুলো আসলে মানে ইতিবাচক কিছু না। সো সেখানে ডেফিনেটলি আঙুল তোলা যায়, এবং যারা আছেন বোর্ড প্রধান থেকে শুরু করে যারা এসেছেন, ফাহিম ভাই এসেছেন, তাদের সবার দিকে আসলে আঙুল তোলা যায়। তারা বাইরে থাকতে যেভাবে বলেছেন বা যে আসার জায়গাটা তারা দেখিয়েছিলেন বা তাদেরকে নিয়ে যে আসার জায়গাটা ক্রিকেট অনুসারীদের ছিল, ডেফিনেটলি তারা এখানে পূরণ করতে পারেননি এখনও পর্যন্ত। 6 মাসে 7 মাসে দেশের ক্রিকেটে খোল নলছে, তারা পাল্টে দেবেন, ডেফিনেটলি এই আশা আমরা কেউই করি নাই। বাট যেটা বললাম যে চিন্তাভাবনার যে জায়গাটা, মানসিকতার যে পরিবর্তনের যে জায়গাটা, সেটা কিন্তু ছোট ছোট জায়গাগুলোতে বোঝা যায় যে হ্যাঁ সেখানে পরিবর্তনের সূচনা হয়েছে। সেগুলো আসলে আমরা খুব ইতিবাচক সেখানে কোনো দেখিনি। আর কোনো আশার আলো আলটিমেটলি অন্তত মানে আশাটাও যদি আমরা দেখতে পারতাম তাহলে আপনি সেটাই নিশ্চয়ই বুঝতে পারতেন। এক্স্যাক্টলি, সেটা আসে না যে কিছু জিনিস শুরু করলেন তারা যেগুলো ভালো,
তাহলে আমরা বুঝতে পারতাম যে ঠিক আছে আমরা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা আছে। আমার মনে হয় যে সেরকম পরিকল্পনা তাদের নেই। তাদের কাজে এরকম মনে হয় যে আসলে তারা পরবর্তী বোর্ড মানে যে ইলেকশন যেহেতু সামনে, বোর্ডের নির্বাচন যেহেতু সামনে, তাদের চিন্তাভাবনা বেশিরভাগ আছে যে ওই নির্বাচনমুখী যে পরের নির্বাচনে তারা কিভাবে নিয়ে জায়গাটা ধরে রাখতে চায় সেই জায়গাটা ফোকাস বেশি মনে হচ্ছে আমার তাদের ক্রিকেটীয় বিভিন্ন যে কার্যক্রম সেগুলো হচ্ছে। আর মাঠের ক্রিকেটের কথা যদি বলেন, ডেফিনেটলি সেখানে যে ডিসিশন মেকিংয়ের যে সমস্যাগুলো ছিল, ক্রিকেটারদের নিবেদন নিয়েও আমি প্রশ্ন তুলতে পারি, যদিও সেটা খুব টাফ। নিবেদনের প্রশ্ন তোলা মানে হলো সবচেয়ে ক্রিকেটারদের সবচেয়ে বড় জায়গাটায় আঘাত করা, কিন্তু আমি সেই প্রশ্ন আমি তুলতে পারি এখন। এবং যখন মুশফিকুর রহিমের মতো ব্যাটার ডেফিনেটলি সবচেয়ে বেশি নিবেদন তারই থাকে সবসময় আমরা জানি, তিনি যখন ব্যাক টু ব্যাক তিনি ফল করেন তখন এক্স্যাক্টলি মানে নিবেদন ব্যাপারটা দেখুন খুবই ইন্টারেস্টিং। মুশফিক বা রিয়াদ তারা কিন্তু প্র্যাকটিস করছেন, আমরা সবাই জানি। মুশফিক সবার আগে অনুষ্ঠানে চলে যান, তিনি ওই যেদিন ঐচ্ছিক অনুষ্ঠান থাকে সেদিনও তিনি যান, এবং সেটা আমরা বছরের পর বছর ধরে দেখছি, এখানে কোনো ডাউট নাই। ওয়ান ডেতে সম্ভবত বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তিনি, ইতিহাসের সেরা ব্যাটসম্যান, এটা নিয়েও মানে আমার খুব বেশি ডাউট নেই। বাংলাদেশের ইতিহাসের সেরা কয়েকটা ইনিংস তার ব্যাট থেকে এসেছে ওয়ান ডে ক্রিকেটে। কিন্তু মানে বড় টুর্নামেন্টগুলো যদি দেখি তাহলে তার পারফরমেন্স কোথায়? ভালো ইনিংস কিছু আছে, কিন্তু ম্যাচ ডিফাইনিং ইনিংস বা এইসব মোমেন্টগুলোতে গতকালকের ম্যাচ মানে গত ম্যাচটার কথা যদি ধরুন, যে মোমেন্টে যে শট তিনি খেলেছেন বা রিয়াদ খেলেছেন, এটা তো আসলে তার কাছে কোনোভাবে প্রত্যাশিত না, কোনোভাবে কাঙ্ক্ষিত না। এবং এত মানে 2 দশক অলমোস্ট হয়ে গেল তাদের ক্যারিয়ারের, এখন যদি এসে তারা শর্ট সিলেকশন নিয়ে তাদের কথা শুনতে হয়, সেটা আলটিমেটলি এক্স্যাক্টলি মানে একটা তরুণ ক্রিকেটার এরকম করবেন আমি মানতে পারি। ওই ম্যাচে হৃদয় খুব বাজে শট খেলে আউট হয়েছেন, সেটা আমি বেনিফিট অফ ডাউট তাকে দিতে পারি যে হৃদয় এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটের নতুন ওয়ার্ল্ড টুর্নামেন্টগুলোতে তিনি শুরুর দিকে আছেন। মুশফিক 14টা বৈশ্বিক আসর তার চলছে, রিয়াদের 13টা কি 12টা। সো তাদের কাছ থেকে তো এখন এই শট মোটেও প্রত্যাশিত নয়। এবং একটা অফ স্পিনার, বেসিক ব্যাপারগুলো যে একটা অফ স্পিনারকে তারা ভেবেছেন যে টার্নের উইথ দ্য টার্ন খেলবেন, সেই অফ স্পিনার টার্ন পাচ্ছে না, সেখানে বাড়তি বাউন্স তিনি কাজে লাগাচ্ছেন। পেস ভেরিয়েশনটা স্পিনারটা তাদের কিন্তু তার বলে যে তিনি মুত্তিয়া মুরালি ধরন নন, সাকলাইন মুশতাকুর নন, হ্যাঁ, জাস্ট তিনি একটা পেস ভেরিয়েশন করছেন। এই ধরনের স্পিনার উইথ অল ডিউ রেসপেক্ট এই মুশফিকটা ঢাকা লিগেও খেলে থাকেন। সো তারা মানে ওই ম্যাচ সিচুয়েশন, ম্যাচ অ্যাওয়ারনেস যেটাকে বলে, যে পরিস্থিতিটা বুঝতে হবে যে কীভাবে তখন মাত্র হৃদয় আউট হয়েছে, মুশফিকে তখন কী করা উচিত ছিল, এগুলো কিন্তু কোনো কোচ বা আমরা বলে করে তাদেরকে বোঝাতে পারবো না। 14টা বৈশ্বিক আসর খেলছেন, 20 বছর ধরে খেলছেন, আপনার চেয়ে ভালো ভাই ওয়ার্ল্ড ক্রিকেটে কেউ জানে না। ওয়ার্ল্ড ক্রিকেটের সবচেয়ে পুরনো ক্রিকেটারদের মধ্যে আপনি একজন। সো এগুলো যদি এখন বলে করে বোঝাতে হয় কিংবা চোখে আঙুল দিয়ে দেখাতে হয়, এর চেয়ে দুঃখজনক আর কিছু নাই। সেটাই বলছিলাম যে নিবেদন কিন্তু আমি পাকিস্তানের ক্রিকেটের প্রসঙ্গ আছে, মানে বাংলাদেশ পাকিস্তান দুই দলেরই আসলে সমস্যা একই রকম। এবং পাকিস্তানের ওই তাদের বিশ্লেষকদের আলোচনা বা সাবেক ক্রিকেটারদের আলোচনা শুনলে খুব ইন্টারেস্টিং, তারা যেভাবে বলেন। তো শোয়েব আক্তার এবং মোহাম্মদ হাফিজের আলোচনা আমি শুনছিলাম। হাফিজ বলছিলেন যে হ্যাঁ, পাকিস্তান ক্রিকেটের ট্যালেন্ট আছে, যেগুলো আমরাও বলি বাংলাদেশ ক্রিকেটের প্রতিভা আছে, কিন্তু সেগুলো কাজে দেখাতে পারছেন না। হাফিজও সেটা বলছিলেন যে আমাদের ট্যালেন্ট আছে, কিন্তু সেগুলো দেখাতে পারছেন না। শোয়েব আক্তার পাশ থেকে বলছেন যে ট্যালেন্ট, কোন সা ট্যালেন্ট, মানে কিসের ট্যালেন্ট, কোথেকে পাচ্ছ তুমি, ট্যালেন্ট কোথায়? ট্যালেন্ট চাইলে সেটা দেখা যাবে। 10 বছর ধরে একই ফল হচ্ছে, একই রকম হচ্ছে। মানে সুপ্ত প্রতিভার কোনো জায়গা থাকা উচিত নয় এবং নেই। আর প্রতিভা জিনিসটাই হলো আমরা বলি যে তার প্রতিভাবান, সেই প্রতিভা যদি দেখাতে না পারে সেই প্রতিভার আসলে মূল্য নেই। তাহলে সেক্ষেত্রে প্রতিভা আছে কিনা সেই একটা সেটাই বলতে যাচ্ছেন যে সেই প্রতিভা নেই সংশয় তোলা যায়। ভারত পাকিস্তানের এই ম্যাচে পাকিস্তান খুব একটা লড়াই করতে পারেনি, সেটা নিয়ে আলোচনা হচ্ছিল তাদের। আলটিমেটলি দেখা যাচ্ছে গত 20টা ম্যাচে তাদের ইন্টারন্যাশনাল ম্যাচে ভারত জিতেছে 16টা। সেটাই বলছিলেন যে 10-12 বছরে সেই ট্যালেন্ট দেখা যাচ্ছে এবং চিরপ্রতিদ্বন্দ্বিতা বা চিরবৈরিতার যে বিষয়গুলো আমরা তুলে আনি, আলটিমেটলি সেইটা এখন হয়ে গেছে। তো বাংলাদেশের ক্রিকেটও আমি সেটা বলতে পারি যে আমরা যাদের প্রতিভাবান বলছি তারা যদি 10-12 বছর ধরেও কিছু করতে না পারে ওয়ার্ল্ড টুর্নামেন্টে। বাবর আজম এত কিছু করেছেন, হাফিজ সরাসরি বলছেন যে বাবর আজমকে আমরা কিং বলছি, কিসের কিং? তিনি একটা ভারতের বিপক্ষে একটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, একটা ওয়ার্ল্ড টুর্নামেন্টে তিনি পাকিস্তানকে ম্যাচ জেতাতে পেরেছেন, কিংবা তিনি ইংল্যান্ডে গিয়ে অস্ট্রেলিয়াকে ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন। তাহলে এই ট্যালেন্টের মূল্য কি? সেটিখানে বাংলাদেশের ক্রিকেটে তাহলে আমরা কি বলতে পারি বলুন? এক্স্যাক্টলি। রনি ভাই, আমাদের সাথে আমাদের সহকর্মী যোগ দিচ্ছেন পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে। আমরা একটু তার কাছ থেকে জেনে নিতে চাই বাংলাদেশ দলের সবশেষ অবস্থাটা কি। গতকাল তারা অনুশীলন করেনি বাংলাদেশ দল, আজকে জহির একটু আমাদের জানাবেন যে বাংলাদেশ দলের আপডেটটা জানতে চাই, কোনো ইনজুরি আছে কিনা, তাদের মানসিক অবস্থাটা জানতে পেরেছেন কিনা কোনোভাবে। রেদওয়ান শোয়েব আজকে বাংলাদেশ দলের প্র্যাকটিস করার কথা রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে সন্ধ্যা 6:30 থেকে শুরু হবে, 9:30 পর্যন্ত চলবে। এর আগে সন্ধ্যা 6:30টায় বাংলাদেশ দলের পক্ষ থেকে কোনো একজন ক্রিকেটার স্বাভাবিকভাবেই যেই নর্মাল প্রসিডিওর থাকে সেভাবে একজন প্রেস কনফারেন্স করবেন। তার আগে পাকিস্তান দল দুপুর 12:30টায় আসার কথা, তারা 4 ঘন্টা প্র্যাকটিস করবে, তার আগে প্রেস কনফারেন্স করবে। আপনি
আপনাকে জানিয়ে রাখি যে আজকে রাওয়ালপিন্ডিতে গতকালকে আমরা যেটা জানাচ্ছিলাম যে আজকে সারা দিন আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছিল সারা দিন ধরে বৃষ্টি হবে, কিন্তু সৌভাগ্যবশত এখন পর্যন্ত দিনের বেলা বৃষ্টি হয়নি, যদিও বা সারা রাত ব্যাপী বৃষ্টি হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন আমার পেছনে এই মহাসড়কের পাশে, আপনি যদি আবহাওয়াটা একটু দেখেন পুরো গ্লোমি হয়ে রয়েছে, মেঘাচ্ছন্ন রয়েছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। এবং স্থানীয় আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে আজকে বৃষ্টি হয়েছে, আর বাতাসও প্রচণ্ড বাতাস রয়েছে আসলে। আর দলের পক্ষ থেকে যেটা আমরা জানতে পেরেছি, দল প্র্যাকটিস যতটাই করুক না কেন আসলে নিয়ম রক্ষা আসলে ক্রিকেটারদের মধ্যে সেই টুর্নামেন্টে টিকে থাকার পরে যে একটা সিরিয়াসনেস কাজ করে সেটা স্বাভাবিকভাবেই কিছুটা কমে এসেছে। যদিও বাংলাদেশ দলের চাওয়া অন্তত একটি জয় দিয়ে হলেও সমর্থকদের মধ্যে হাসি ফোটানো, যদিও বা চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হওয়ার সেই অলিক স্বপ্নটা স্বপ্নে থেকে যাচ্ছে। আসলে এই বাস্তবতা মেনে নিয়ে বাংলাদেশ দল অন্তত একটি জয় দিয়ে হলেও টুর্নামেন্ট শেষ করতে চাইবেন। সাগর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেটা জানতে পারছিলাম যে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে শেষ ম্যাচটাতে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার, অর্থাৎ যদি একেবারে খেলা না হয় শেষ পর্যন্ত শূন্য হাতেই ফিরতে হবে। আমার কাছে মনে হয় যে হারলেও হয়তো বা শূন্য হাতেই ফিরতে হবে, তারপরেও আমরা চাই যে অন্তত ম্যাচটা হোক। আমাদের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে কিছুক্ষণের মধ্যেই ফিরছি। দর্শক, ফিরলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা আলোচনা করছি দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে। রনি ভাই, একটা বিষয় লক্ষণীয় যে যদিও পেস অ্যাটাকের কথা যদি আমরা বাদ দিই, যে হয়তো বা বিকল্প রয়েছে, হাসান মাহমুদ থাকতে পারতেন কিংবা এবাদত হোসেন তিনি ফিরছেন, কিন্তু ব্যাটিং লাইন আপে যেটা আমাদের মানে ভরাডুবির অন্যতম কারণ, সেখানে সেরকম বিকল্প আসলে কোনো ক্রিকেটার আমরা লক্ষ্য করি না। পাইপলাইনটাও সমৃদ্ধ নয়। একটা বড় কনসার্নের জায়গায় কিনা এখনও এতদিন পরে এসে যদি মানে কোনো বিকল্প ক্রিকেটার না থাকে হাতে। ডেফিনেটলি কনসার্নের জায়গা। এবং ওই পাইপলাইন নিয়ে তো অনেক দিন ধরেই, অনেক বছর ধরে আমাদের কথা হতো। আগের বোর্ডে যারা ছিলেন তারা সবসময় বলতেন যে কোথায় পাইপলাইন নাই, অমুক আছে তমুক আছে, বাংলা টাইগার্স, হ্যাঁ সবকিছু সব প্রোগ্রাম টোগ্রাম চলছে, কিন্তু অমুক তমুকটা সব কাছাকাছি, হ্যাঁ মানে 19, 20, 18 এরকম। সো আলটিমেটলি এখন ভ্যাকুয়ামটা বোঝা যায়। এবং মানে এখানে ওই পাকিস্তানের কথা চলে আসে, তারাও আলোচনা করছিলেন। আমি ইন্টারেস্টিং দেখি এই জন্য যে বাংলাদেশের সঙ্গে এত মিল, তো তারাও ওই একই আলোচনা করছে। হাফিজ, শোয়েব আখতার, শোয়েব মালিক, তারা একই আলোচনা করছেন যে ইমামুল হক বাইরে গেছেন, তাকে কেন বাইরে পাঠানো হয়েছিল? কারণ তার স্ট্রাইক রেটের কারণে। ফিরেছেন, ফেরার পরে 22 বলে 9 রান, তাকে কিন্তু কিছু করতে হয় নাই, মানে সেরকম কিছু করতে হয় না, সে ভালো করেছে। কিন্তু আরেকজনের ব্যর্থতায় তারা অলরেডি ফিরে যান। বাংলাদেশের তো বাস্তবতা তাই। আমরা জানি যে লিটন দাস দলে ফিরবেন, এর মধ্যে তিনি ঢাকা লিগে ভালো করুক আর খারাপ করুক তিনি দলে ফিরবেন। এবং যে জায়গাগুলো ঘাটতি, সেই ঘাটতির জায়গাগুলো উল্লেখযোগ্য কোনো উন্নতি তার করতে হবে না, সেটা সৌম্য সরকারের ক্ষেত্রেও মানে সত্যি। এরকম একটা চক্রে বাংলাদেশের ক্রিকেট আটকা পড়ে। মানে ভালো খেলার জন্য যে দলে ঢুকছেন বিষয়টা তেমন নয়, একজন খারাপ করছেন দেখে হয়তো বা বাধ্য হচ্ছে, কিংবা ইনজুরিতে পড়ছেন দেখে হয়তো বাধ্য হচ্ছে। এক্স্যাক্টলি, মানে এবং যে জায়গাগুলোতে ঘাটতি আপনি দেখবেন বছরের পর বছর সেখানেই ঘাটতি বাংলাদেশে থেকে যাচ্ছে, ওই জায়গাটা আর উন্নতি হচ্ছে না, কিংবা ওই নিজেকে চ্যালেঞ্জ করা, পরের লেভেলে নিয়ে যাওয়া, সেই জায়গাটা হচ্ছে না। সেটা শুধু ওই প্লেয়ারের দায়িত্ব সেটা আমি বলবো না, কোচিং স্টাফ থেকে শুরু করে আমাদের ওভারঅল ক্রিকেট সিস্টেম, ফ্যাসিলিটিস সব কিছুর দায় আছে, বাট ডেফিনেটলি আলটিমেটলি ক্রিকেটারকেই দায় নিতে হবে সেখানে। তো সব কিছু মিলিয়েই সেটা হচ্ছে, ভ্যাকুয়ামটা দেখেন। এবং আর আলটিমেটলি ওই মুশফিক, রিয়াদ কিংবা ইভেন তানজিদের কথা আমি বলতে পারি, যারা মানে উঠতি ক্রিকেটার। তানজিদের বয়স 24, 22-23টা ম্যাচ তিনি খেলেছেন, 3টা 50, গত 10টা ম্যাচে তার 2টো 50, কিন্তু আরও 6টা ইনিংসে তিনি কিন্তু ভালো স্টার্ট পেয়েছেন, 20, 22, 18। এবং গত লাস্ট ম্যাচটাতে আমরা দেখলাম যে একটা ভালো, এক্স্যাক্টলি চ্যাম্পিয়ন্স ট্রফি 2টো ম্যাচে তিনি 24-25 রান করেছেন। রাচিন্দ্রা মিন্ডা তার সমান বয়স, 26 ইনিংসে 1000 রান করলেন, গত ওয়ার্ল্ড কাপে 3টা সেঞ্চুরি করেছেন, এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছেন। তো ডিফেন্স স্টাফটা বুঝতে পারছেন তো, তারা কিন্তু বয়স একই রকমের ম্যাচ খেলেছে, কিন্তু একজন 18-20 করে আউট হয়ে যাচ্ছে, আরেকজন মানে 4টা সেঞ্চুরি ওয়ার্ল্ড টুর্নামেন্টে অলরেডি করে ফেলেছেন। সো এই জিনিসগুলো ডিফারেন্স মেক করে। হৃদয় একটা ম্যাচে সেঞ্চুরি করলেন, খুব ভালো, অসাধারণ সেঞ্চুরি করেছেন, সেদিন বিরোচিত ইনিংস আমি বলবো। তারপরের ম্যাচে বাংলাদেশের বাস্তবতায় আশা করাটা বাড়াবাড়ি, হ্যাঁ 2 ম্যাচে পরপর ভালো করবেন, কিন্তু আপনার তো সেই মোমেন্টামটা ক্যারি করতে হবে। তিনি কি করলেন, ওই ম্যাচে একদম শেলের ভিতরে ঢুকে গেলেন, সিঙ্গেল তাকে মানে নিতে পারছিলেন না, একটা পর্যায়ে মানে ওই রিলিজ শট যেটা বলে আর কি, চাপ দূর করার জন্য তেরে ফুরে মারতে গিয়ে আউট হলেন। সো এই মানে আমাদের সিনিয়র থেকে শুরু করে যাদেরকে আমরা ভরসা করতে, ভবিষ্যতের জন্য ভরসা করবো বা সম্ভাবনা মনে করছি, তারাও কিন্তু ওই একই চক্রে আটকা পড়ে আছে। সো ওই শেকলটা ভাঙতে না পারলে পরের লেভেলে যাওয়া যাচ্ছে না। পরের লেভেলের কথা আপনি বলছিলেন, মাইন্ডসেট বাংলাদেশি ক্রিকেটারদের ঘুরে ফিরে একই রকম আমরা লক্ষ্য করতে পারি। এবং এই যে পরের লেভেলে যে যাওয়ার বিষয়টা, আপনার কাছে কি মনে হয় কিনা যে দেশের যারা ক্রিকেটার রয়েছেন, 2-4 জন ক্রিকেটার, আমরা পঞ্চমন্ডপের কথা বলে থাকি, যে তারা ওয়ার্ল্ড ক্রিকেটেই তাদের একটা সুনাম রয়েছে বা সবাই পরিচিত, সেই জায়গা পর্যন্ত যাওয়া
মানে আত্মতুষ্টির যে বিষয়টা, একটা দুইটা ইনিংস ভালো খেলে যেটা অধারাবাহিকতা যেটা হয়, সেই জায়গাটাতে একটা বড় ঘাটতি রয়েছে যে আমি শুধুমাত্র আমার কোনো ব্যারিকেড কিংবা আমার কোনো বাউন্ডারি থাকবে না আসলে, আমি আমি আমাকে নিজেকে ছাড়িয়ে যাওয়ার যেই প্রেষণার কথা যদি আমি বলি, সেটা আপনার কাছে মনে হয় কিনা যে ঘাটতি আছে বাংলাদেশের ক্রিকেটারদের? ডেফিনেটলি আছে, এবং এটাও একটা ইন্টারেস্টিং প্রসঙ্গ। আমরা ওই 5 সিনিয়রের কথা বলি, তাদেরকে নিয়েও এখন অনেক সমালোচনা আছে। ডেফিনেটলি সেই সমালোচনাগুলো অনেকগুলো যৌক্তিক, অনেকগুলো একটু বাড়াবাড়িও আছে। তাদের মধ্যে সাকিব ছাড়া কেউ ওয়ার্ল্ড লেভেলে যেতে পারেনি, হুইচ ইজ ভেরি মাচ ট্রু। তাদের সেই সম্ভাবনা ছিল, বাট বাংলাদেশের মানে বাস্তবতায় তারা আবার 5 জন একটা জায়গায়, মানে ওই সময়টা বাংলাদেশের ক্রিকেটকে একটা ধাপে এগিয়ে নিয়েছেন। তারা হয়তো ওয়ার্ল্ড লেভেল নিতে পারেনি, বাংলাদেশে বড় কোনো ট্রফি নিয়ে নিতে পারেনি, ট্রু, সেই হতাশার জায়গা আছে। বাট আমি যদি পরের জেনারেশনগুলোর কথা বলি, সৌম্য, লিটন, তারা আবার এই লেভেলেও যেতে পারছেন না। মানে এই 5 জন যে জায়গাটা নিয়ে গিয়েছিলেন দলকে, বা তারা যে জায়গাটা পার্সোনালি গিয়েছেন, তারা কিন্তু সেই জায়গাটাও যেতে পারছে না। ওয়ার্ল্ড লেভেল তো পরের কথা। সো ডেফিনেটলি সেই ঘাটতির জায়গা আছে। আবার তারপরের জেনারেশন যাদের কাছে আমাদের আরও বেশি আশা, তাদেরও সেই মানে সেই তাড়নাটা দেখতে পাচ্ছি না। বাংলাদেশে যেটা হয় যে আপনার এই কমফোর্ট জোনের ভেতরে সবাই ঢুকে যায় একটা জায়গায় আসলে, এবং সেটা ওভারঅল সংস্কৃতি, ড্রেসিং রুমের পরিবেশ, ওভারঅল দেশের ক্রিকেট সংস্কৃতি সব কিছু দায় হতে পারে, কিন্তু ওই একটা চক্রে ঢুকে যায়। মনে হচ্ছে যে তারাও যেন ওই চক্রে আটকা পড়েছেন, যদিও তাদের সামনে এখন অনেক সময় আছে। আমি চাইবো যে তারা সেই শেকলটা ভাঙবেন, দেশের ক্রিকেটকে এবং নিজেকেও এগিয়ে নিয়ে যাবে। এই মুহূর্তে এসে আপনার কাছে মানে তেমন কোনো ভবিষ্যতের জন্য আপনি আশার বাণী কিংবা কোনো আলো দেখতে পাচ্ছেন না? মানে এখনো পর্যন্ত খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু আমার চোখে পড়ছে না। দুই একটা ইনিংস, দুই একটা ঝলক তাদের আছে, কিছু ব্যাপার আছে যে মনে হয় যে হ্যাঁ তারা হতে পারে, কিন্তু আলটিমেটলি মানে ওই যে এগিয়ে যাওয়া, সিম্পল রাচিন রবীন্দ্রের মানে উদাহরণটা দিয়ে আমি বুঝিয়ে দিলাম যে ওই জায়গাটা নিজেকে নিয়ে যাওয়া এবং ব্রেকআউট কোনো পারফরমেন্স দেখানো, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা বিপিএলে তারা খেলবেন, আগামী ডিপিএলে ঢাকার লিগে তারা খেলবেন, হয়তো 1000-1200 রান করবেন, আমরা তাকে কিন্তু নাচানাচি করবো, কিন্তু আলটিমেটলি ওয়ার্ল্ড টুর্নামেন্টে গিয়ে আবার যদি এরকম করেন তাহলে তো লাভ হলো না, সেই একই চক্রে পড়ে যাচ্ছে। সো আমার মানে ওই শেকলটা ভাঙতে হবে। সেটা কীভাবে ভাঙবে, সেটা তাকে বের করতে হবে, তার দেশের ক্রিকেটকে বের করতে হবে, দেশের ক্রিকেট সিস্টেমকে বের করতে হবে, কোচিং স্টাফ, এরপরে কারা আসবেন জানি না। সিমন্সের চুক্তি তো আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত, তিনি থাকবেন নাকি নতুন কাউকে আনা হবে, লোকাল স্টাফ যারা আছেন তারা কেমন করবেন, তারা কিভাবে তাদেরকে ইন্সপায়ার করবেন, দেশের ক্রিকেট সামনে কিভাবে এগোবে এই চ্যাম্পিয়ন্স ট্রফির পরে। আমি রিয়াদ মুশফিককে ধরে রাখবো নাকি তাদেরকে রেখে সামনে আগাবো, এই ডিসিশনগুলো নিতে হবে। এবং এখানে আমি জাস্ট প্রসঙ্গক্রমে বলে রাখি, আমার মনে হয় যে টাফ ডিসিশন নেওয়ার সময় হয়েছে এখন। ইন এ সেন্স সেটা টাফ ডিসিশন না, এটা ইজি ডিসিশন হওয়া উচিত, যে আপনার স্বাভাবিক হওয়ার কথা। এক্স্যাক্টলি, সামনে তাকাবেন। বাংলাদেশের বাস্তবতা সেটা টাফ ডিসিশন। আমি অনিল কুম্বলের একটা পড়ছিলাম, বিশ্লেষণ পড়ছিলাম টুর্নামেন্ট শুরুর আগে, যখন ভারত খেলা শুরু করেন, ভারতের প্রথম ম্যাচের আগে তিনি বলছিলেন যে ইরেসপেক্টিভ অফ পারফরমেন্স, মানে পারফরমেন্স যেটাই হোক ভারতীয় দলের কিংবা বিরাট রোহিতের পারফরমেন্স যেটাই হোক, টুর্নামেন্ট শেষে গৌতম গম্ভীরের উচিত 2027 ওয়ার্ল্ড কাপের দিকে তাকিয়ে টাফ ডিসিশন নেওয়া। টাফ ডিসিশন নেওয়া বলতে তিনি বিরাট এবং রোহিতের কথা বলছিলেন। রোহিত দুজনেই কিন্তু এখনও যথেষ্ট ভালো পারফর্ম করছেন লিমিটেড ওভার্সে, কিন্তু তারপরে তিনি বলছেন যে চিন্তা করতে হবে যে 2027 ওয়ার্ল্ড কাপ এখন 2.5 বছর পরে, 2027 সালের অক্টোবর-নভেম্বরে ওয়ার্ল্ড কাপ হবে সাউথ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়েতে। ওই সময় তাদেরকে পাবে কিনা, যদি না পাওয়া যায় তাহলে তিনি টাফ ডিসিশনটা গৌতম গম্ভীরকে নিতে হবে। তিনি বলছেন যে ওয়ার্ল্ড ক্রিকেটের কিংবদন্তিদের নিয়ে সেটা নেওয়া হবে কি না নেওয়া হবে পরের কথা। তাদের চিন্তা ভাবনাটা যে কত সুদূর প্রসারী এক্স্যাক্টলি এবং কতটা কার্যক্ষম, এই কথা বলার মাধ্যমে কিন্তু সেটা বোঝা। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। এক কথায় একটা উত্তর নিতে চাই, আপনি চ্যাম্পিয়ন হিসেবে কোন দলকে দেখতে পাচ্ছেন এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে? এই মুহূর্তে ভারতই এগিয়ে, বাট অস্ট্রেলিয়াকে আমি কখনোই বাইরে রাখবো না। আপনি যেহেতু নিজেই অস্ট্রেলিয়ার সাপোর্ট করেন। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে দর্শক বিদায় নিচ্ছি, পরের দিন নিশ্চয়ই দেখা হবে আবার।